শুরু হচ্ছে সুকুমার রায়ের হযবরল। উফ, বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মোছবার জন্য যেই সেটা তুলতে গেছি, অমনি রুমালটা বলে মিয়াও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা তাও জানো না? বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো এই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তার জানি না, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টা পথ, গেলেই হলো। ও, তাহলে তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদাকে? তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, তার সঙ্গে কোথায় দেখা হয়? বেড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। কিরকম? সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুরে, আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? সে অনেক হাঙ্গাম। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সে হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, তবে তবে সেই হিসেবটা কিরকম? বেড়াল বলল, সে ভারী শক্ত হিসেব, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপরে লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে ঘাড় মেকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, আর এই মনে করো তিব্বত।
এই মনে করো গেছো বৌদি রান্না করছে, হ্যাঁ, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, ধুর ছাই, কি সব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা, তাহলে আর একটু সহজ করে বলছি। চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করবে। আচ্ছা। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বেড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলা একটা পাথরের উপরে বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো। কই, জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয়ই হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি ভাবলো, তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সবসময় 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম? সময়ের দাম কিরকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপরে খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়ে জিজ্ঞেস করলো, কই হিসেবটা হলো? কাক খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেব হয়ে উঠলো না। কাকটা 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো, তারপর জিজ্ঞেস করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20 লাখ 20 লাখ 20 লাখ 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5 23.5 23.5। ঠিক যেন নিলেম ডাকছে। ডাকতে ডাকতে হঠাৎ কাকটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে 8-10 পা ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়ায় 26 ইঞ্চি, হাতা 26, আস্তিন 26, ছাতি 26, গলা 26। আমি ভয়ানক আপত্তি করে বললাম,
এ হতেই পারে না। বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় তাহলে দেখো না বাবা। দেখলাম ফিতে লেখা টেখা সব উঠে গেছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা মাপে সব কিছু 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করলো, ওজন কত? আমি বললাম জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 250। আমি বললাম সে কি, পটলার ওজনই তো 21-এর, আর সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। আমি বললাম ধুৎ, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করলো, বাড়তে নাকি কমতে? আমি বললাম সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? আর তা নয় তো কি কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম আরে তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর বয়স হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না। 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো, আবার উঠলো আবার নামলো, আবার উঠলো আবার নামলো। এখন আমার বয়স হচ্ছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো তবে। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। ওরে বাবা রে! অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সিপাই পল্টন হই হই রই রই মারমার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নাই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মাক্কেল সবাই বললে ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সবাই সুর সুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? আমি বললাম কই না তো, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডিকা গায় নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান! আমরা সনাতন বায়ুবংশীয় দাঁড়িকুড়িন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেড়ে কাক, রাম কাক প্রভৃতি কাকের অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান! তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝা গেল না। হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠে বলল, দেখ, বের যদি টেকো বাতা বলবি তো হুঁকো দিয়ে একবারই মেরে তো স্লেট পাঠিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল,
টেকো নয়, টেপো মাথা, হ্যাঁ, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল। হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখ। বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা। বলে হাত পা ছুটে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60 60 60 60 60 60। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো কি হিসেব হলো, পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, यादि किर्द अत्र ककालत नामा लिखितं श्री काकेश्वर कुचकुचे कार्य आगे इमारत खेचारत दलिल दस्तावेज तस्य वारिशानगण मालिक दखलिकार सत्ते अत्र नायब शेरेस्ताय दस्त बदस्त कायम मुकररी पत्तनी पाट्टा अथवा काओला कबुलियत সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সুপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিগ্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। ধুর, আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেব কি হলো তা তো বললে না। হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ওহে, শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা 250, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ? আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো। ওরে বুধো বুধো। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে উঠে বলল, কেন ডাকছিস তুই? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো। কি বলছে? বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা, ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুদ্ধটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশ কারা বলো কিসে? না হে কাকেশ্বর, তুমি বরং ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 250 গোটা শের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ আধশের। তোমার হিসেব হলো আধশের। আধশের হিসেবে দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও 6টা পয়সা। পয়সা পেয়ে কাকের মহাফূর্তি। সে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। টাকডুমাডুম। বুড়ো অমনি আবার তেড়ে উঠলো। ফের টাক টাক বলছিস? ওরে দাঁড়া, ওরে বুধো বুধো রে, শিগগির আয়, শিগগির। আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না, সে নিজেই পোটলার উপরে চড়ে বসে ওঠ বলছি, ওঠ, শিগগির ওঠ বলে ধাই ধাই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না?
উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোঁটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোঁটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল। তবে রে লক্ষ্মী চড়া বুধো, দেখবি? কাক বলল, লেগে যা, লেগে যা নারদ, নারদ। অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে তাকে হাত বোলাচ্ছে। ওরে ভাই উধো রে, তুই এখন কোথা গেলি রে? উধো কাঁদতে লাগলো। ওরে হায় হায়, ওরে আমাদের বুধোর কি হলো রে? কাঁদে না বাবু, কাঁদে না। ষাট ষাট। ষাট বাবা আমার, কাঁদে না বাবা, একদম কাঁদে না। তারপর দুজনে উঠে খুবখানি গলা জড়িয়ে কেঁদে আর খুবখানি কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক, এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, এই গেল গেল গেল, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আরেকটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙা এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ 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 আছাড় খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, আরে কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? হ্যাঁ, না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে বলো তো, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজ বিজ। আমার নাম হিজিবিজ বিজ, হিজিবিজ বিজ, হিজিবিজ বিজ। আমার ভাইয়ের নাম হিজিবিজ বিজ, হিজিবিজ বিজ, হিজিবিজ। আমার বাবার নাম হিজিবিজ বিজ, হিজিবিজ বিজ। আমার পিসের নাম হিজিবিজ বিজ, হিজিবিজ বিজ। আহ উফ, তার চেয়ে সোজা বললেই তো হয়, আমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজ বিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসুর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। এই, আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে বলছো? না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো, তেড়ে বললাম, একটা কথাও বিশ্বাস করি না তোমার। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল এসে হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তরতর করে সে বলতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি আজ একটা বক্তৃতা দিতে চাই, যেটার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করলো। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজ বীজ,
আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো বই আমরা কখনো খাই না। আমরা কখনো সখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক 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 মিথ্যা বলে। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল রবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, অথবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিলেন। কিন্তু তা বলে ছুরি, কাঁচি কিংবা শিশি, বোতল এসব আমরা কোনো দিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু তা সব নেহাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একটা আস্ত বারসব খেয়ে ফেলেছিল। বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যাব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউ হাউ করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো অদ্ভুত? সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। ধুর, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই, এখন আমায় গাইতে বললো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। রাগ করবার কি দরকার ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ, গান হোক, গান হোক, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তাড়া গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে একবার গাইলো, 2 বার গাইলো, 5 বার গাইলো, 10 বার গাইলো। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি আর গাই না। আরেকটা গান আছে, নৈনিতালের নতুন আলু। সেটা খুব নরম সুরে গাইতে হয়।
সেটাও না আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলেই সে গান ধরল। Ladies and gentlemen, coming at you live, the heartthrob of the nation, the one and only Nera. থ্যাংক ইউ। মিশি মাখা শিখি পাকা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজি বিজ বিজ বলল। হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত? শক্ত আবার কোথায়? ওই 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 শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? হ্যাঁ, আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। মজারু বলে কোনো কথা হয় না। কেন হবে না? আলবাত হয়। সজারু, কাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক, হয় কি না হয় পরে দেখা যাবে বন্ধুগণ। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে তাতে কপাটি, দেখবে তখন ছিন্দি ছাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গান চলতে লাগলো। সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়ে ট্রেন ডাকুনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খোংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভুষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখো ভ্যাপাটে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গেছে। একটা সজারু এগিয়ে এসে বসে ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, আই আই, কেঁদো না, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি আমি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পরা হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিকে তাকিয়েই তক্ষুনি আবার চোখ বুজে বলল, Hey you, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। অনেক প্রকার কচু হয়, যথা মান কচু, ওল কচু, কন্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি ইত্যাদি।
কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ওয়াক থু! সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞেস করলো, দলিলপত্র, সাক্ষী টাক্ষী কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, এই তো, ওর হাতে তো সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতাড়া গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ একটা জায়গা থেকে পড়তে লাগলো। একের পিঠে দুই, গোলাপ চাপা জুই, শান বাঁধানো ভুঁই, চৌকি চেপে শুই, ইলিশ মাগুর রুই, গোবর জলে ধুই, পোটলা বেঁধে থুই, হিঞ্চে পালং পুই। কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। দাঁড়াও। চাঁদনি রাতের পেটনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, থ্যাতলা মাথা হ্যাংলা সেতা, হাড় কচাকচ ভোজ মারে, চালতা গাছে আলতা পরা, নাক ঝুলানো শাকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খোলে, বলছে দুলে মিনসেগুলোর মাংস খাবো টুলটুলে। দূর যাই, কি যে পড়ছে তার নেই ঠিক। ও তাহলে কোনটা? এইটা? দুই দম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, বোকা হম্বল। এটাও নয়? তাহলে তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বলে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা। সে কথাটা তো আগে বললেই হতো। এই তো রাম ভজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাছে দমাত্তম। এটাও মিলছে না। তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেঁড়া, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকার। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার একা হাম্মক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল। সে হঠাৎ বলে উঠল, কোন গানটা শুনতে চাও? বলো বলো, কোন গানটা? ওই সেই যে বাদুর বলে ওরেও ভাই সজারু, ওইটা? হ্যাঁ হ্যাঁ হুম। সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল। বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলাব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তাকানো তাকানো, আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো, ব্রিং দ্য উইটনেস। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজ বিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি? চারা না পয়সা পাবি? পয়সার নামে হিজিবিজ বিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শেয়াল বলল, হাসছো কেন? একজনকে শিখিয়ে দিয়েছিল। তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। শেয়াল জিজ্ঞেস করলো, তুমি সজারুকে চেনো? হ্যাঁ হ্যাঁ,
সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, উফ, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজ মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল, মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো তো। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ বলল, তার জানি নে। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো আমি ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। ইডিয়েটস। হিজিবিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিচবিচবিচ। নামের আবার এখন তখন কি? তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকোল, আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতাড়ু। নিবাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস। শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মরে গিয়েছে। উধো বলল, দেশে গেলে লোকেরা সব হোস হোস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। এই শুনে উধো বুধোকে বলল, ফের যদি সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে দেব। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সবাই পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচা করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজবিজবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসেব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাক্কেশ্বর বসে বসে হিসেব লিখছে। শিয়াল আবার জিজ্ঞেস করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কি না? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। কি গান শুনি? আয় আয় শিয়ালে বেগুন খায়, তারা তেলা নুন কোথায় পায়, তেলা নুন কোথায় পায়। থাক থাক থাক, সে অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডিকাগায় নমঃ। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসেবি ও বিহিসেবি, খুচরো পাইকারি সকল প্রকার গণনার কাজ। বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? আর বললাম যে কাগিয়াপটি। সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? তার চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। এ পথ কত দূর গিয়েছে?
পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিং হাওয়া খেতে যায়? হ্যাঁ? তুমি তো ভারী বেয়াদব হে। বলি, সাক্ষী দিতে যে এসেছো, মোকদ্দমার কথা কি জানো? খুব যাও। হ্যাঁ, এতক্ষণ বসে বসে হিসেবটা করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান 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 মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোর, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। কি বলছে মিথ্যা কথা, হুশ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেলল। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বর কুচকুচুকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, অর্ডার অর্ডার, সবাই চুপ করো। আই মিন এভরিওয়ান কোয়েট। আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো। যা বলছি লিখে নাও, রাইট ইট ডাউন। মানানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। আসামি কই? ওয়্যার ইজ দ্য প্রিজনার? তখন সবাই বলল, আসামিটা কোথায় গেল? অর্ডার অর্ডার, সবাই চুপ করো। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা এমন বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো, প্লিজ রাইট ইট ডাউন। ন্যাড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আই মিন 3 months অফ জেল অ্যান্ড 7 days অফ হ্যাঙ্গিং। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ বলে পেছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কিরকম সব গুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, বলি, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম এতক্ষণ বুঝি স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই। আর একটা বিড়াল বেড়ার উপরে বসে গোঁফে তা দিচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু তিনি বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসছে। সন্ধি সমাসগুলো কদ্দূর? মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের তো এখনো বেশি বয়স হয়নি, তাই ভরসা করে তোমাদের কাছেই এইসব কথা বললাম।